স্বাগতম বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকে আমরা আলোচনা করব আর্থিক বিবরণী এবং আয় বিবরণী নিয়ে। আর্থিক বিবরণী হলো একটি প্রতিষ্ঠানের সম্পূর্ণ আর্থিক বছরের আর্থিক ফলাফল। আর্থিক বিবরণী সাধারণত আমরা 4টে স্টেপে তৈরি করে থাকি। এখন আমরা স্টেপগুলো জানার আগে জানবো আর্থিক বিবরণীর লক্ষ্যটা কি, আর্থিক বিবরণী কেন তৈরি করা হয়। চলো দেখি। আর্থিক বিবরণী মেইনলি 2টি কাজে ব্যবহার করা হয় বা 2টি কারণে তৈরি করা হয়ে থাকে। প্রথম কারণ আর্থিক বিবরণী তৈরির প্রথম কারণ হলো আর্থিক ফলাফল নির্ণয় করা। আর্থিক ফলাফল নির্ণয় করা। এখন আর্থিক ফলাফল কিভাবে নির্ণয় করা যায়? আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য আমরা আয় বিবরণী তৈরি করে থাকি। আয় বিবরণী তৈরি করে থাকি। আয় বিবরণী সম্পর্কে আমরা ডিটেলস পরে জানব। এরপর শুরু করা যাক। আর্থিক বিবরণীর আরেকটি লক্ষ্য হলো কোম্পানির মালিকানা সত্ত্ব, সম্পদ এবং দায় সম্পর্কে জানা। এবং এই জিনিসগুলো আমরা কোন রিপোর্টে জানবো? এই জিনিসগুলো আমরা আর্থিক অবস্থা বিবরণীতে জানবো। আর্থিক অবস্থা বিবরণীতে। চলো এবার দেখে আসি আমরা আর্থিক বিবরণীর কয়টি আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। সাধারণত আমরা 4 ধরনের আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি। একটি হলো আয় বিবরণী, 3 নম্বর আর্থিক অবস্থা বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, 3 নম্বর মালিকানা সত্ত্ব বিবরণী, এবং 4 নম্বরে আছে নগদ প্রবাহ বিবরণী। এরপর আমরা জেনে আসি হিসাবকাল ধারণাটা কি। এই হিসাবকাল ধারণার উৎপত্তির কারণে আমাদের আয় বিবরণী প্রস্তুত করা হয়। অর্থাৎ আয় বিবরণী তৈরি করা হয় একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য, এবং হিসাবকালটা 1 মাস, 2 মাস, 1 মাস, 3 মাস হতে পারে, কিংবা 1 বছরও হতে পারে। অর্থাৎ একটি পিরিয়ড শেষে, একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে আমরা আয় বিবরণী প্রস্তুত করে থাকবো। এবার আলোচনা করা যাক কয়ভাবে আমরা আয় বিবরণী প্রস্তুত করতে পারি। সাধারণত 2 ভাবে আমরা আয় বিবরণী প্রস্তুত করতে পারি। একটা হলো 1 ধাপ আয় বিবরণী, 1 ধাপ। আরেকটি হলো বহু ধাপ আয় বিবরণী। এই 1 ধাপ এবং বহু ধাপ সম্পর্কে চলো আমরা একটু জেনে আসি। প্রথমে 1 ধাপ আয় বিবরণী। 1 ধাপ আয় বিবরণী। 1 ধাপ আয় বিবরণীতে সাধারণত খুব সহজ ভাবে আমরা প্রস্তুত করতে পারি। প্রথমে আমরা সকল আয়গুলো লিখবো। সকল আয়গুলো আমাদের আয় কি হতে পারে? বিক্রয় হতে পারে, ঠিক আছে। তারপর আমরা কি পেতে পারি? শিক্ষানবিশ সালামি পেতে পারি। আমরা শিক্ষানবিশ সালামি পেতে পারি। আমরা বিনিয়োগের সুদ পেতে পারি। এই ধরনের সকল আয়গুলো আমরা এক জায়গায় লিখব। তারপর সকল আয়গুলো থেকে আমরা ব্যয়গুলো বিয়োগ করব। আমি যদি এই পাশে দেখি, প্রথমে আয়গুলো লিখলাম, তারপর আমরা সকল ব্যয়গুলো লিখব। ব্যয় আমাদের কি হতে পারে? বেতন হতে পারে, ভাড়া হতে পারে, বিজ্ঞাপন হতে পারে, এই সকল ধরনের আয় এবং
ব্যয়গুলো আমরা একটা থেকে একটা বিয়োগ করব, বিয়োগ করার পর যে ফলাফলটা পাবো সেটাই হবে আমাদের নিট আয়। এবং আমরা আয় বিবরণী সাধারণত প্রস্তুত করে থাকি এই নিট আয় বের করার জন্য। তাহলে আমরা যদি আয় থেকে ব্যয়গুলো বাদ দেই, নিট আয় আমরা পেয়ে যাব। এবং এটি হলো এক ধাপ আয় বিবরণী। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো বহুধাপ আয় বিবরণী আলোচনা করা যাক। বহুধাপ আয় বিবরণী, বহুধাপ আয় বিবরণী। বহুধাপ আয় বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা সাধারণত 4টা স্টেপে বা 4টা জিনিস মেইনলি বের করে থাকি বহুধাপে আয় বিবরণীতে। প্রথমে আমরা নিট বিক্রয়টা বের করব, নিট বিক্রয়। তারপর আমরা বের করব বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। এরপর আমরা বের করি পরিচালন খরচগুলো, পরিচালন খরচ কি কি হতে পারে? সাধারণত 2 ধরনের পরিচালন খরচ হয়ে থাকে। একটি হলো প্রশাসনিক এবং অন্যটি হলো বিক্রয় বা বিক্রয় সংক্রান্ত। এরপর শেষ স্টেপে এসে আমরা সকল ধরনের অপরিচালন আয় এবং ব্যয়গুলো বের করে থাকি, অপরিচালন আয় ও ব্যয়। তাহলে এটাকে যদি আমরা একটু ম্যাথ আকারে দেখি, একটু দেখার চেষ্টা করি কিভাবে করি। প্রথমে একটা ঘর আঁকলাম। সাধারণত বহুধাপ আয় বিবরণীতে 2 ঘর বা 3 ঘর হয়ে থাকে, টাকার ঘর। প্রথমে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করব, বিক্রয় বের করব। তাহলে বিক্রয় কিভাবে বের করি? প্রথমে আমরা লিখে ফেলবো বিক্রয় লিখলাম। তারপর বিক্রয় থেকে যদি কোনো ফেরত থাকে সেগুলো বাদ দেব, ফেরত থাকলে সেগুলো বাদ দিলাম। আচ্ছা, তারপর যদি অলিখিত বিক্রয় থাকে, অলিখিত বিক্রয় মানে বাকিতে বিক্রয়, তাহলে কোনো যদি বাকিতে বিক্রয় থাকে বা অলিখিত বিক্রয় থাকে সেগুলো আমরা যোগ করব, অলিখিত বিক্রয় যোগ করব। ফেরত কেন বাদ দেওয়া হয়? ফেরত বাদ দেওয়ার মেন রিজন হলো যখন আমি বিক্রয় করার পর ফেরত আমার কাছে আসবে, তার মানে বিক্রয় কমে যাবে, সেজন্য বিক্রয় থেকে মাইনাস করলাম। আর যখন আমি অলিখিত বিক্রয় মানে বাকিতে বিক্রয় করব, যেটা লেখা হয়নি, মানে একটি বিক্রয় হয়েছে যেটা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত না, তাহলে আমাকে অন্তর্ভুক্ত করতে হবে যোগ করে। তাহলে যোগ করে অন্তর্ভুক্ত করে দিলাম। এই যোগ বিয়োগ করার পর আমরা যে বিক্রয় বাট্টা থাকে, বিক্রয় বাট্টা বাদ দিতে পারি, বিক্রয় বাট্টাও বাদ দিতে পারি। হ্যাঁ, তো বাদ দেওয়ার পর যোগ বিয়োগ করে যা থাকবে সেটাই হবে আমাদের নিট বিক্রয়। দেন আমরা নিট বিক্রয়ের সাথে নিট বিক্রয় আমরা তো লিখে ফেললাম। নিট বিক্রয়ের সাথে আমি বিক্রিত পণ্যের ব্যয়গুলো যোগ বিয়োগ করব, বিক্রিত পণ্যের ব্যয়গুলো আমার বের করতে হবে। তাহলে মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় প্রথমে কি হয়? বিক্রিত পণ্যের ব্যয় প্রথমে আমরা লিখব প্রারম্ভিক মজুত। আসলে বিক্রিত পণ্যের ব্যয়টা কি? বিক্রিত পণ্যের ব্যয়টা হলো আমি যে পণ্যটা বিক্রয় করেছি তার পেছনে অ্যাকচুয়ালি আমাদের প্রতিষ্ঠানের কত টাকা খরচ হয়েছে। সে ফর এক্সাম্পল আমি 20 টাকা দিয়ে একটি কলম বিক্রি করলাম, এই কলম ম্যানুফ্যাকচার করতে আমার 10 টাকা খরচ হয়েছে, ধরলাম 10 টাকা ম্যানুফ্যাকচার খরচ হয়েছে, 2 টাকা পরিবহন খরচ হয়েছে, এবং বিক্রয় কেন্দ্রে গিয়ে আমার আরও 3 টাকা খরচ হয়েছে। তাহলে এই 20 টাকার পণ্যটি তৈরি করতে আমার মোট খরচ হয়েছে বা বিক্রয়ের আগে মোট খরচ হয়েছে আমার কত টাকা? 15 টাকা। এই 15 টাকাটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে বের করে সেটা একটু জানি। প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য লিখে ফেললাম।
এর সাথে আমাদের যদি কোনো ক্রয় থাকে, ক্রয়ের সাথে এই ঠিক আগের মতোই বিক্রয়ের মতো ক্রয়টা বের করার সময় নিট ক্রয় বের করে নিতে হবে, অর্থাৎ ক্রয়ের সাথে ক্রয় ফেরত থাকলে মাইনাস করতে হবে, অলিখিত বিক্রয় থাকলে যোগ করতে হবে, অলিখিত ক্রয় থাকলে যোগ করতে হবে, তারপর হলো যদি ক্রয় বাট্টা থাকে বিয়োগ করতে হবে। এই জিনিসগুলো করে আমরা নিট ক্রয় বের করব। নিট ক্রয় যোগ করব। তারপর এটির সাথে অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যোগ করব। অন্যান্য প্রত্যক্ষ খরচ বলতে যেমন একটি পণ্য আমি বাইরে থেকে আনলাম, দেশের বাইরে থেকে আমদানি করলাম, তাহলে আমদানি শুল্ক দিতে হয়, ডক চার্জ দিতে হয়, পরিবহন খরচ আছে, মজুরি আছে, এগুলো সব হলো প্রত্যক্ষ খরচ। এই ধরনের খরচগুলো যখন আসবে তখন সেটা আমি নিট ক্রয়ের সাথে যোগ করে দিব। যেমন পরিবহন খরচ, পরিবহন, আমদানি শুল্ক, তারপর আমাদের ডক চার্জ, সমস্ত কিছু আমরা যোগ করে দিব নিট ক্রয়ের সাথে, যোগ করে দিলাম। যোগ করে দিয়ে আমরা এটি পারমাণবিক মজুত পণ্যের সাথে যোগ করে দিব। হ্যাঁ, পারমাণবিক মজুত পণ্য আমার এখানে লেখা যাবে না, এটা আমি লিখবো এখানে প্রথমেই। মনে করে এটা সেকেন্ড কলামে লিখতে হবে। যদি আমাদের তিনটি কলাম দেয় আমরা, এটা সেকেন্ড কলামে লিখতে হবে, এবং নিট বিক্রয়টি থার্ড কলামে লিখতে হবে। আচ্ছা, আমরা তাহলে পারমাণবিক মজুদের সাথে প্রত্যক্ষ খরচ এবং নিট ক্রয়গুলো যোগ করে ফেললাম। এরপর এই জায়গাগুলো থেকে আমি সমাপনী মজুদ বাদ দেব। সমাপনী মজুদ পণ্য বাদ দিব। সমাপনী মজুদ পণ্য বাদ দিলে আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। আমি যদি জিনিসটা সামারাইজ করি তাহলে কি দাঁড়ায়? তারা যায় প্রথমে আমি নিট বিক্রয় লিখব, প্রথমে নিট বিক্রয় লিখব। নিট বিক্রয় থেকে আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় আমার বের করতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় আমার প্রথমেই লাগবে প্রারম্ভিক মজুদ। হ্যাঁ, প্রারম্ভিক মজুদ আমি লিখে ফেললাম। তারপর লিখবে আমার নিট ক্রয়। কিভাবে বের করবে আমরা আগে শিখে ফেলেছি। নিট ক্রয়, হ্যাঁ, নিট ক্রয়ের সাথে আমি অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যোগ করব। যোগ করে যা পাই সেটি থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব। সমাপনী মজুদ পণ্য এখানেও বিয়োগ করা যায়, অথবা আমার নিট ক্রয় এবং প্রত্যক্ষ খরচ যোগ করে এখানে লিখে ওখান থেকে আমরা সমাপনী মজুদটা মাইনাস করতে পারি। যে কোনো একটি করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে সমাপনী মজুদটা আমি এখান থেকে বিয়োগ করলাম। বিয়োগ করার পর যা পাবো তা আমরা এখানে নিয়ে যাব। এটি পারমাণবিক মজুদের সাথে আমরা যোগ করে দিব। যোগ করলে আমরা যা পাবো সেটি হবে বিক্রিত পণ্যের ব্যয়। এবার বিক্রিত পণ্যের ব্যয়টা আমি যদি বিক্রয় থেকে বাদ দেই, আমি নিট বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেই, তাহলে আমরা পেয়ে যাব কি? আমরা পেয়ে যাব মোট মুনাফা। তাহলে বন্ধুরা, আমরা এখান থেকে জেনে গেলাম কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হয় এবং কিভাবে মোট মুনাফা বের করতে হয়। এটা যদি তুমি সূত্রতে অ্যাপ্লাই করতে চাও, খুব সহজে সূত্রতে অ্যাপ্লাই করা যায়। যেমন আমি যদি বলি বিক্রিত পণ্যের ব্যয় ইজ ইকুয়াল টু প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ এবং মাইনাস সমাপনী মজুদ পণ্য।
এখন বিশ্ববিদ্যালয়ে ধরো তোমাকে এমন একটা কোয়েশ্চেন দিল, বলে দিল পারমাণবিক মজুদ দেওয়া আছে 20,000, নিট ক্রয় দেওয়া আছে 50,000, প্রত্যক্ষ খরচ দেওয়া আছে 10,000, সমাপনী মজুদ দেওয়া আছে ধরো 20,000। তোমাকে বললো বিক্রিত পণ্যের ব্যয় বের করো। কিভাবে বের করবা? খুব সহজ, যোগ করে দিবা এবং বিয়োগগুলো বিয়োগ করে দিবা। 20,000 যোগ 50,000 যোগ 10,000 মাইনাস 20,000। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে 70,000, 80,000, 80,000 থেকে 20,000 চলে গেলে হবে 60,000। আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত বের হলো? 60,000। ঠিক একইভাবে এখানে যে কোনো একটা আইটেম যদি দেওয়া না থাকে এবং ওটা যদি তোমাকে বের করতে বলে, যেমন তোমাকে বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে দিল, নিট ক্রয় দিয়ে দিল, প্রত্যক্ষ খরচ দিয়ে দিল, সমাপনী মজুদ দিয়ে দিল, তোমাকে বের করতে বললো প্রারম্ভিক মজুদ, ইজিলি বের করে নিতে পারবা। আবার তোমাকে ধরো বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে দিল, প্রারম্ভিক মজুদ দিয়ে দিল, নিট ক্রয়টা দিল না, প্রত্যক্ষ খরচ দিল, সমাপনী মজুদ পণ্য দিল, তাহলে তুমি নিট ক্রয় বের করে ফেলবা। এই নিট ক্রয়টা যদি এদিকে রেখে বাকিগুলো এদিকে নিয়ে যাও তাহলে হয়ে যাচ্ছে। ইকুয়েশনের এই পারে ওপর তো বুঝো, ইকুয়েশনের এই পারে যদি চলে আসে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, প্লাসগুলো মাইনাস হয়ে যাবে। খুব সহজে আমরা এই জিনিসগুলো সলভ করতে পারবো এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এই জিনিসটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এরপর আমরা আয় বিবরণীর বাকি কাজটা দেখবো। আয় বিবরণীর বাকি কাজটা আমরা কীভাবে করতে পারি। আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করে ফেললাম, মোট মুনাফা বের করে ফেললাম। তাহলে মোট মুনাফা আমাদের বের করা হয়ে গেছে, মোট মুনাফা আমাদের শেষ। ওয়াও, আমাদের অর্ধেক কাজ শেষ, বাকিটা আমরা করবো এখন। এরপর আমরা করব কি, পরিচালন ব্যয়গুলো বাদ দিব। পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় বলতে সাধারণত কি বোঝায়? সাধারণত আমরা ব্যবসায় পরিচালনার জন্য যে ব্যয়গুলো করে থাকি সেগুলোকে পরিচালন ব্যয় বলা হয়। চলো দেখি কি কি হতে পারে। মাইনাস পরিচালন ব্যয়। পরিচালনার জন্য আমরা কি খরচ করি বলো তো? ঠিকই ধরেছ, বেতন হতে পারে, ভাড়া হতে পারে, বিজ্ঞাপন হতে পারে, কমিশন হতে পারে। ব্যবসা পরিচালনার জন্য এই ধরনের আমরা আরো অনেক খরচ করতে পারি, যেমন শিক্ষানবিশ ভাতা, এই ধরনের আরো অনেক খরচ করতে পারি। ঠিক আছে, যেমন বিমা প্রিমিয়াম হতে পারে। তাহলে সোজা কথা, ব্যবসা পরিচালনার জন্য যেই যে খরচগুলো আছে সবগুলো আমরা পরিচালন ব্যয়তে যোগ করে দিব। যোগ করলে আমার কি বের হবে বন্ধুরা? পরিচালন ব্যয়, মোট পরিচালন ব্যয় বের হবে। মোট পরিচালন ব্যয় বের হবে। এই মোট পরিচালন ব্যয়টা আমরা কি করব? মোট মুনাফা থেকে বাদ দেব। ঠিক আছে, তাহলে পরিচালন আয় বের হবে আমার, পরিচালন আয় বের হবে। তাহলে আমরা দুইটা স্টেপের কাজ শেষ করে ফেললাম। আমাদের দুইটা স্টেপের কাজ কিন্তু শেষ। আমরা কি কি বের করলাম বলো তো? আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করলাম, পণ্যের ব্যয় বের করলাম, আমরা মোট মুনাফা বের করলাম, হ্যাঁ, পরিচালন ব্যয় বের করলাম। এরপর কি আছে? বিক্রয়টা তো আমরা আগেই বের করেছি। এরপর শেষ স্টেপের কাজ যেটা থাকে, মোট মুনাফা কিন্তু কোনো স্টেপ না, এটা জাস্ট আমরা বের করছি ওটা বললাম। তো শেষ স্টেপের কাজটা হলো অপরিচালন আয় এবং ব্যয়গুলো বের করা। অপরিচালন আয় এবং ব্যয়গুলো বের করা, তাহলে আমাদের 4টা হয়ে যাবে, তাই না? চলো দেখি অপরিচালন আয় এবং ব্যয়গুলো বের করে দেখি। তাহলে আমাদের প্রথমে যেহেতু বের হয়ে গিয়েছে হলো পরিচালন আয়, পরিচালন আয়। খেয়াল করো বন্ধুরা, পরিচালন আয়টা আমাদের শেষ কলামে থাকবে। এর সাথে আমরা অপরিচালন আয়গুলো যোগ করব। অপরিচালন আয়গুলো যোগ করব। অপরিচালন আয় কি হতে পারে? সাধারণত আনইউজুয়াল যেগুলো আয় থাকে, যেগুলো সাধারণ আয় হিসেবে আমরা গণ্য করি না, ঠিক আছে, সেগুলোকে আমরা অপরিচালন আয় বলে থাকি। যেমন শিক্ষানবিশ স্যালামি। শিক্ষানবিশ স্যালামি এই জিনিসটা কি বন্ধুরা? শিক্ষানবিশ স্যালামিটা কি? শিক্ষানবিশ স্যালামিটা হলো, যদি কোনো, ধরো সে ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই, যদি আমি কাউকে আমার কাজে নিয়োগ করলাম, আমার কাজ করার জন্য তাকে আমি নিয়োগ করলাম, তাকে আমি কাজ শেখাচ্ছি, সে আমার এখানে শিক্ষানবিশ হিসাবে আছে, সে আমার এখানে কাজ করে দিচ্ছে, তার বিনিময়ে আমি তাকে টাকা দিচ্ছি, সেটাই হলো শিক্ষানবিশ স্যালামি। আমার টাকা দেওয়াটাই হলো শিক্ষানবিশ স্যালামি। ঠিক আছে,
সরি সে আমাকে টাকা দিচ্ছে, উল্টো আমি দিচ্ছি না, সে আমাকে টাকা দিচ্ছে, সেটা হলো শিক্ষানবিশ সালামি। আমার এখানে সে কাজ করছে, কাজ করে দিচ্ছে, ঠিক আছে, এবং সে কাজ শেখার জন্য আমাকে টাকা দিচ্ছে, সেটাই হলো শিক্ষানবিশ সালামি। প্রথমে যেটা বলেছি, অর্থাৎ আমি যদি তাকে টাকা দিই সেটা হয়ে যাবে শিক্ষানবিশ ভাতা। সেটা কি হয়ে যাবে? শিক্ষানবিশ ভাতা। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে শিক্ষানবিশ সালামি যাবে। তারপর কোনো যদি আমি বিনিয়োগের সুদ পাই, সেটা অপরিচালন আয় হতে পারে। এভাবে সাধারণত আনইউজুয়াল আয়গুলো, অর্থাৎ যেগুলো ব্যবসায় সাধারণ কার্যক্রমের সাথে রিলেটেড না, স্বাভাবিক কার্যক্রমের কারণে উৎপত্তি হয় না, সেগুলো হলো অপরিচালন আয়। তো অপরিচালন আয়গুলো আমরা কি করব? যোগ করে লিখলাম, কত হয় সেটা সেকেন্ড কলামে লিখলাম। এরপর এখান থেকে বন্ধুরা আমরা শিক্ষানবিশ ভাতাটা অপরিচালন আয়টা বাদ দেব, অপরিচালন ব্যয়টা বাদ দেব। অপরিচালন ব্যয় কি কি হতে পারে আমি একটা বলেই দিলাম অলরেডি, শিক্ষানবিশ ভাতা বলেই দিলাম। এর সাথে আর কি হতে পারে? এই ধরো আমি ঋণের সুদ দিলাম, এছাড়া আর কি হতে পারে? ধরো আমি একটি যন্ত্রপাতি, 10,000 টাকার একটি যন্ত্রপাতি আমি 8,000 টাকা দিয়ে বিক্রি করলাম, তাহলে আমার এখানে যে 2,000 টাকা ক্ষতি হলো না, সেটা এখানে আসবে। অর্থাৎ কোনো সম্পদ বিক্রয়জনিত ক্ষতি। আবার ধরো 10,000 টাকার একটি যন্ত্রপাতি আমি 12,000 টাকা দিয়ে বিক্রি করলাম, তাহলে আমার 2,000 টাকা লাভ হলো না। এই যে 2,000 টাকা লাভ হলো, সম্পদ, এটা বিক্রয়জনিত আয়। এই বিক্রয়জনিত আয় বসবে অপরিচালন আয়ে। আবার বলছি, বিক্রয়জনিত যদি আয় হয় সেটা বসবে অপরিচালন আয়ে। আর যদি বিক্রয়জনিত ক্ষতি হয় তাহলে বসবে অপরিচালন ব্যয়ে। ঠিক এরকম আনইউজুয়াল, অর্থাৎ আগুনে বিনষ্ট পণ্য, যদি কোনো পণ্য আগুনে বিনষ্ট হয়ে যায় সেটাও আমরা অপরিচালন ব্যয়তে লিখতে পারি। যদি ক্যাশ থেকে চুরি হয়ে যায় সেটাও আমরা অপরিচালন ব্যয়তে লিখতে পারি। সো এই অপরিচালন ব্যয়গুলো সবগুলো যোগ করে আমরা সেকেন্ড কলামে লিখবো। সবগুলো যোগ করে আমরা সেকেন্ড কলামে লিখলাম। লেখার পর এগুলো আমরা যোগ বিয়োগ করে অপরিচালন আয়টা আমরা এখানে লিখলাম। এখানে লিখার পর আমার আগে পরিচালন আয় ছিল, সেটা থেকে আমরা অপরিচালন মুনাফাটা বা অপরিচালন আয়টা, অপরিচালন আয় থেকে যা পেয়েছি সেটা আমি এখানে কি করব? মাইনাস করার পর যেটা আসে সেটাকে আমরা বলি নিট মুনাফা। এটাকে আমরা বলি নিট মুনাফা। এই যে এটা কোথা থেকে আসছে? এটি আসছে এই জায়গা থেকে। এই যে আমরা বের করলাম না, অপরিচালন আয়গুলো থেকে ব্যয়গুলো বের করলে যেটা পাওয়া যায় অপরিচালন মুনাফা। যে অপরিচালন মুনাফা, যে এখানে মুনাফা লিখলাম, অপরিচালন মুনাফা হলো পরিচালন আয় থেকে বাদ দিলাম, ঠিক আছে, পরিচালন বাদ দিলাম, আমার নিট মুনাফা বের হবে, নিট মুনাফা। এবং এটাই হলো আমরা এই নিট মুনাফাটাই আমরা আয় বিবরণীতে বের করে থাকি। আশা করি তোমরা আয় বিবরণী সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছো। সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় বলা হয়নি, আয় বিবরণী প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য। সো এটির একটি অবশ্যই হিসাবকাল থাকবে যেটা হেডিংয়ে তোমার লিখতে হবে। যেমন তুমি যদি এটা 1 বছরের জন্য প্রস্তুত করে থাকো, ঠিক আছে, তুমি তারিখ দেবা যে ডিসেম্বর 31, 2012 দিলা, 2020, ঠিক আছে। এভাবে তারিখ দিয়ে আমরা সাধারণত আয় বিবরণী প্রস্তুত করে থাকি। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদের।